let it bang, bang. আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আবার একটা দিন আপনাদের কাছে। ব্যাপারটা এমন হয়ে গেছে যে আসলে আপনাদের ছাড়া একদিন ভালো লাগে না এখন আর। আপনাদের সবারই আশা, অনেকে আশায় থাকেন, অনেকেই ওয়েট করেন। ইভেন আমারও ভালো লাগে না যে আপনাদের যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের রিপ্লাই না দিতে পারি বা কোনো ধরনের কোনো ইনফরমেশন থাকলে যতক্ষণ না দিতে পারি ততক্ষণ আসলে ভালো লাগে না। ঠিক আছে? একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর দেন তারপর আমার যতটুকু দায়িত্ব আমি নিয়েছি, যতটুকু আপনাদের বলেছি, আমি চেষ্টা করব ইনফরমেশন দেওয়ার জন্য বা আপনাদের হেল্প করার জন্য। সো অতটুকু তো আছেই। তো যাই হোক, চলে আসলাম নতুন কোনো বিষয় নিয়ে। নতুন বিষয় না, পুরান বিষয় আর কি। নতুন বিষয় বলা যাবে না, এসব বিষয় নিয়ে আমি আগেও কথা বলছি। হ্যাঁ, তবে কিছু ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আজকে আবারও কথা বলবো। আমি আগেও আমি বলছি যে দেখুন, আপনারা চেষ্টা করবেন আমার পূর্বের ভিডিওগুলো দেখার জন্য, এবং সেখানে কিছু কিছু ভিডিও আছে এবং কিছু কিছু ভিডিওতে আছে যে প্রশ্নের উত্তর বা এরকম বিষয় কিছু ভিডিও আছে, সেগুলোও দেখার চেষ্টা করবেন। কারণ সেখানে অনেক মানুষের অনেক ধরনের কমেন্টস থাকে, তাদের রিপ্লাই দিয়েছি আমি। সো সেখান থেকে আপনারা কোনো না কোনো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন যেটা আপনারা জানেন না। তো বলবো অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন, যতটুকু জানার চেষ্টা করবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। আর দেন তারপর তো আমি তো আছি আপনাদের। আমি তো সবসময় বলেছি আমি আছি আপনাদের। আপনারা আছেন তো আমি আছি, আপনারা নেই তো আমি নেই। আজকে প্রচুর ঠান্ডা, পর্তুগালে প্রচুর ঠান্ডা। 3-4 দিন ধরে প্রচুর ঠান্ডা পড়ছে, যার কারণে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আর কি। তো যাই হোক, শুরু করা যাক। বিষয়টা হচ্ছে, আমি আজকে সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমার কাছে সেম কমেন্টস বেশ কয়েকটা আসছে। তো দেখলাম যে না, এখানে আমি 3টা ভাইয়ের কথা বলবো। সেটা হচ্ছে কাউসার হাওলাদার ভাই, তারপর হচ্ছে যেমন কাজী মুশরিফুল হক রিজান ভাই, আর দেন তারপর হচ্ছে আরেকটা ভাই আমাকে কমেন্টস করেছেন মায়া ডলার্স একটা ইউটিউবের। ঠিক আছে? দেন ওনাদের প্রশ্নগুলো সব সেমই ছিল, একই স্টাইলের, বাট এক একজনের প্রবলেম এক এক রকম। ঠিক আছে? তো এখানে আমি সর্বপ্রথম কাউসার হাওলাদার যে ভাই আছে, তার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, এবং এই বাকি 3জনের প্রশ্নটাই কাছাকাছি, উত্তর একই। ঠিক আছে? তারপর আমি চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তরটা বুঝিয়ে দেওয়া বলার জন্য। দেখুন ভাই, এবার না এই সেম বিষয়টা আমাকে আলামিন ভাইও প্রশ্ন করছে, বাট তার বিষয়টা আরেকটু অন্যরকম। তো একই বিষয় হবে মোটামুটি, তারপর আমি বলবো আলামিন ভাই আপনার উত্তরটা আমি দেব। তো কাউসার ভাইয়ের যে বিষয়টা ছিল যে ভাইয়া, ইন্টারভিউতে যদি কল আসে এবং বলে কি, আচ্ছা, ইন্টারভিউতে যদি কল আসে, ইন্টারভিউতে যদি আপনাকে প্রশ্ন করে, আমি প্রশ্নগুলো বেশি আসতে আরও বেশি, সেটা হচ্ছে যে আমি সেদিনকে যে ভিডিওটা দিয়েছি সে ভিডিওর পর থেকে প্রশ্নটা স্বাভাবিক বেশি আসতেছে যে আপনি কিভাবে জব পেলেন, বা আপনি কোম্পানিটাকে কিভাবে খুঁজে পেলেন, বা আপনার ইন্টারভিউতে আপনি কিভাবে দিয়েছেন, এইসব প্রশ্ন করতে পারে। ঠিক আছে? সো ভাইয়ের প্রশ্নটা এরকমই ছিল যে তারা যদি এই প্রশ্নটা করে যে আমি জবটা কিভাবে পেলাম, সো সেক্ষেত্রে আপনার অ্যান্সারটা হচ্ছে এরকমই হবে যে ভাইয়া দেখো, স্যার দেখুন, আসলে আমি গুগলে সার্চ করেছিলাম মালটা জব দিয়ে। আমি মালটা গুগলে সার্চ করেছি, সার্চ করার পর আমি কোম্পানিটাকে পেয়েছিলাম। ইভেন শুধু এই কোম্পানিটা না, আমি আরও অনেক কোম্পানিতে আমি সিভি ড্রপ করেছি। আমি যে কাজটা জানি এই কাজের উপর আমি সিভি ড্রপ করেছিলাম। দেন হঠাৎ একদিন এই কোম্পানি থেকে আমাকে মেইল করে, তারা আমাদের সিভিটা অ্যাপ্রুভ করেছে। দেন তারা আমাকে ইন্টারভিউর জন্য একটা ডেট দিয়েছিল। সো সেই ডেটে আমি ইন্টারভিউ দিয়েছি। তারা আমাকে ভিডিও কলে আমার কাছ থেকে ইন্টারভিউ নিয়েছে। আপনি হোয়াটসঅ্যাপের কথা বলতে পারেন বা আপনি ভাইবারের কথাও বলতে পারেন। ঠিক আছে? অ্যাজ ইউ উইশ। সো খেয়াল করবেন, হোয়াটসঅ্যাপ অথবা ভাইবার। ঠিক আছে? এই দুইটাই বলবেন, কেউ ইমো বা এইসব বলবেন না, কারণ ইউরোপে ইমোটা খুব কম ইউজ করা হয়। হোয়াটসঅ্যাপ বা ভাইবার। ঠিক আছে? যে আমি তাদের ভিডিও কলে ইন্টারভিউ দিয়েছি। দেন তারপর তারা আমাকে অ্যাকসেপ্ট করেছে। দেন তারা নেক্সট প্রসেসটা তারাই কমপ্লিট করেছে, মালটা যেসব নেক্সট প্রসেস আছে। দেন আমি আমার পেপারস মাল্টা এম্বাসিতে সাবমিট করেছি। ঠিক আছে?
প্রশ্নটা করলে আপনি এভাবে অ্যান্সারটা দিতে পারেন। সো আশা করি কাউসার হাওলাদার ভাই আপনি প্রশ্নটা বুঝতে পারছেন। আচ্ছা, আমাকে কাজী মুশফিকুল হক রিজান ভাই আমাকে প্রশ্নটা করছে, সেটা হচ্ছে যে ভিএফএস এ ফাইল জমা দেওয়ার কতদিন পরে ইন্টারভিউ কল আসে? ভাই একটা কথা বলি, মন থেকে কখনো বলবেন না যে ভাই আমার জানি ইন্টারভিউ কল আসে, বলবেন যে আল্লাহ আমাকে জীবনও জানি আমার ইন্টারভিউর জন্য কল না দেয়। ঠিক আছে, চেষ্টা করবেন এবং দোয়া করবেন যাতে আমার জন্য আমাকে জানি ইন্টারভিউর জন্য কল না দেয়। যদি আপনাকে ইন্টারভিউর জন্য কল দেয় সেক্ষেত্রে রিভিউজের সম্ভাবনা সব থেকে বেশি, কারণ ইন্টারভিউর জন্য আপনাকে কল দেওয়া মানেই হচ্ছে আপনার পেপারসে ফল্ট আছে। কথাটা খুব সিরিয়াসলি নেবেন, আপনার পেপারসে ফল্ট আছে, তাদের ডাউট হয়েছে বিদায় আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে। এবং আপনি আমাকে এটা জানতে চেয়েছেন কতদিন পরে কল আসে। ভিএফএস এ যখন আপনি ফাইল জমা দিবেন, ওখানে তাদের একটা ওয়েবসাইট আছে ভিএফএস গ্লোবালেই, আপনার ফাইল জমা দেওয়ার পরে চেক করার একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে যে আপনি প্রতিদিন আপনি আপনার রেফারেন্স নাম্বার যেটা দিবে সেটা দিয়ে আপনি আপনার আপডেট জানতে পারবেন, আপনার ফাইলটা কোথায় আছে, কি অবস্থায় যাচ্ছে। মনে রাখবেন যখনই আপনার ফাইল ওসিতে চলে যাবে, দিল্লি হাই কমিশন লেখা থাকবে, দেন মাল্টা হাই কমিশন, দেন সেখানে অবশ্যই পাশে লেখা থাকবে প্রসেসিং ফর ওসি। খেয়াল করবেন প্রসেসিং ফর ওসি। ওসিতে যেদিনকেই লেখা দেখবেন তারপর থেকে আপনি অল টাইম প্রিপারেশনে থাকবেন যে এনি হাউ যে কোনো সময় আমাকে তারা ফোন করতে পারে, যে কোনো সময়। ওসিতে যতক্ষণ পর্যন্ত আপনার ফাইল থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ফোন দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ এই ওসিতে থাকা অবস্থায় আপনার ফাইলটা নিয়ে প্রসেসিং চলে, আপনার ফাইলটা ঘাটাঘাটি করতে থাকে। ঠিক আছে, সো এই সময় খুব কেয়ারফুল থাকবেন, প্রিপারেশন অল টাইম রাখবেন। আপনার ইনফরমেশনগুলো যদি আপনি মুখস্থ না করতে পারেন, আপনার যেসব জানা উচিত মুখস্থ করতে যদি না পারেন, প্রয়োজন হলে একটা কাগজে লিখে আপনার মানি ব্যাগে রেখে দিবেন, যে ফোন আসার সাথে সাথে সেটা খুলে দেখতে পারেন, কারণ আপনি তো 24 ঘন্টা ইন্টারভিউর জন্য ওয়েট করবেন না, তাই না? সো আপনার চেষ্টা করবেন, কারণ মুখস্থ কথা বলা এক ধরনের বিষয়, তারা ধরতে পারে, আর নিজের জানা হিসাবে বলা সেটা কিন্তু প্রেজেন্টেশনটা অন্যরকম হয়। সো আমি সবসময় বলে থাকি নিজেদের প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং আপনাদের সেটা জানার প্রত্যেকটা বিষয় আপনাদের জানার খুবই ইম্পর্টেন্ট। সো আপনাদের প্রিপারেশনটা সেভাবে নেওয়ার চেষ্টা করবেন। সো রিজান ভাই দোয়া করবেন যাতে ইন্টারভিউর কল না আসে। কল না আসার জন্য কি করতে হবে? পেপারসগুলো ঠিক করতে হবে। আপনাকে যারা সেন্ড করবে, যে ভদ্রলোক যে ভদ্র ভাইয়েরা সেন্ড করবে, তাদের বলবেন পেপারসগুলো জানি অবশ্যই ঠিক হয়, কোনো ডুপ্লিকেট ইউজ করার জানি চেষ্টা না করে, বিন্দুতম সিলটাও জানি ডুপ্লিকেট না করে। আশা করি কথাটা বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটা ভাই আমাকে সেম প্রশ্নই করছেন, মায়া ডোলাস। ইন্টারভিউতে যদি আমাকে ইন্টারভিউর জন্য ফোন করে এবং আমাকে যদি প্রশ্ন করে যে তোমার কোনো ট্রাভেল এজেন্সি আছে কি না, ভাই নিশ্চয়ই হয়তো বা আমার ওই ভয়েস যে ভিডিওটা আছে, ভিডিওটা শুনে আমাকে প্রশ্নটা করছেন, সেখানে ওই ছেলেটাকেও এই প্রশ্নটা করেছিল যে তোমার কোনো ট্রাভেল এজেন্সি আছে কি না বা কোনো এজেন্ট আছে কি না। সে বলে ফেলেছে যে হ্যাঁ আমার এজেন্ট আছে, অমুক 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 অমুক। রিফিউজ। ভাইয়া ভুলেও এই কাজটা করবেন না যে আপনার কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে বা কোনো ব্রোকারের মাধ্যমে আপনি ভিসা কন্ট্রাক্টে করাচ্ছেন। সবাই মনে রাখবেন, মাল্টা এম্বাসি একটা জিনিস মনে করে, সেটা হচ্ছে আপনি নিজে সিভি সাবমিট করেছেন, নিজের যোগ্যতায় আপনি ইন্টারভিউ দিয়েছেন, নিজের যোগ্যতায় আপনি ভিসা পেয়েছেন। এম্বাসি হচ্ছে এটা চায়। এম্বাসি যদি জানতে পারে যে আপনি কন্ট্রাক্টে ভিসা করাচ্ছেন, আপনাকে রিফিউজ করবে। তারা তারা মানে আপনার পেপারস আসা মানে তারা বুঝবে যে না, আপনি নিজের যোগ্যতায় আপনি ভিসা পেয়েছেন বা আপনাকে অ্যাপ্রুভাল লেটার দিয়েছে, ঠিক আছে, এখন আপনি ভিসার জন্য আসছেন। কিন্তু যখন তার এই প্রশ্নগুলো করে যখন জানবে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনার পেপারস বের হয়েছে, কন্ট্রাক্টে বের হয়েছে, তখন তারা আপনাকে মাস্ট রিফিউজ করবে। আপনার সব পেপারস ঠিক থাকুক, একটা ফল্টের কারণে ধরেন আপনাকে ডাউটের কারণে ফোন করছে, ঠিক আছে, যে ডাউট আছে আমি ফোন করছি, কিন্তু সে আপনাকে এই সব ঠিক আছে, সে আপনার যে বিষয়টা ডাউট ছিল সেটাও সে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এই প্রশ্ন করলো তুমি কার মাধ্যমে করতেছো, আপনি বলে ফেলেন ভাই আমি সৎ ব্যক্তি, আমি মিথ্যা কথা বলি না, আমি বলে ফেললাম।
আমও যাবে ছালাও যাবে। ভুলেও কখনো ট্রাভেল এজেন্সি কোনো ভাই ব্রাদার কারো কথাও বলবে না। ইভেন তারা এটাও প্রশ্ন করতে পারে আপনি এয়ার টিকিট কি আপনি কেটেছেন না আপনাকে কেউ কেটে দিয়েছে? বলবেন ভাই আমি যা করছি সব আমি নিজে করছি, আমার কোনো ব্যক্তি কেউ আমাকে করে দেয় নাই। ফাইল সাবমিট করছি, ফাইল রেডি করতে হয়েছে, আমি নিজে করেছি, আমাকে কেউ করে দেয় নাই। অর্থাৎ আপনার ফুল প্রসেসিং আপনি নিজে করছেন। এজন্যই বলি A to Z জানার চেষ্টা করবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। এম্বাসি যখনই জানতে পারবে যে আপনার এই পেছনে লোক আছে বা কোনো থিম পেলে আপনাকে আরও ঘাটবে, আরও মাখাবে, যখনই তারা বিন্দুতম একটা থিমস পাবে। ঠিক আছে? সো বি কেয়ারফুল। আশা করি এই বিষয়টা আপনারা কেয়ারফুল থাকবেন। যারা বুঝেন না তারা অবশ্যই বিষয়টা একটু সিরিয়াসলি নেবেন। তো ভাই আশা করি আপনারা আপনাদের অ্যান্সার পেয়ে গেছেন। তারপরেও যদি কোনো কনফিউশন থাকেন বা আরও প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দিব, অবশ্যই রিপ্লাই দিব। আচ্ছা, তারপর হচ্ছে হলো আমার প্রোডাক্ট ইন সাইনভার সাইনভার ঠিক আছে? ওটা আসলে ওনার ইউটিউবের ওনার নাম ছিল। সো আমি জাস্ট হচ্ছে ওনাকে মিন করার জন্য আর কি বললাম। সো উনি আমাকে একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে যে ভাইয়া আপনি আপনার ভিডিওতে এক জায়গায় একটা কথা বলছেন যে আপনার নিজের নটারি করতে হবে, আবার বলতেছেন মালটা থেকে আপনার নটারি হয়ে আসবে। ভাইয়া হয়তো বা আমার কথাটা হয়তো বা প্রপারলি খেয়াল করেন নাই বা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন নাই, হয়তো বা সেভাবে একটু চেষ্টা করবেন দেখার জন্য, তাহলে হয়তো বা প্রশ্নটা করতেন না। তো প্রশ্নটা যেহেতু করেছেন আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। শুনুন ভাইয়া, ভাইয়া বা যে আপু হবেন যেই হবেন মেবি আই ডোন্ট নো। সো দেখুন, আপনার এম্বাসিতে আপনি সাবমিট করতে হবে দুই সাইডের পেপারস, এক হচ্ছে বাংলাদেশের পেপারস আর এক হচ্ছে মাল্টার পেপারস। ঠিক আছে? মাল্টায় আপনার যে কাগজপত্রগুলো হবে, আপনার কন্ট্রাক্ট লেটার, কন্ট্রাক্ট পেপার, কোম্পানির পেপার, আপনার হাউস কন্ট্রাক্ট, আপনার ওই পেপার সেই পেপার যেগুলো মাল্টা থেকে আসবে সেগুলো তো ভাই আপনি নটারি করতে পারবেন না। আপনাকে যারা করে দিচ্ছে তারা এটা নটারি করে দিবে এবং সেটা মালটা থেকে নটারি হয়ে আসবে। ঠিক আছে? এটা তাদের দায়িত্ব যদি আপনি কন্ট্রাক্টে কাজ করে থাকেন তাদের সাথে। আর যদি আপনি নিজে ইন্টারভিউ করে থাকেন সেক্ষেত্রে আপনার কোম্পানি নিজ দায়িত্বে সেগুলা নটারি করে আপনার কাছে পাঠিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি এই বিষয় এক সাইডটা আপনি বুঝতে পারছেন। মাল্টারটা মাল্টাই নটারি করতে হবে, বাংলাদেশে নটারি করলে হবে না। ঠিক আছে? অনেকে আছে এটা বুঝেন না, পাঠায় দেয় বাংলাদেশে নটারি করেন না। বাংলাদেশে যেটা করতে হবে সেটা আমি আবারও রিপিট করে দিচ্ছি। আপনার পাসপোর্ট কপি, আপনার প্রথম পেজে পাসপোর্টের ফ্রন্ট পেজটাকে আপনার নটারি করতে হবে। আপনার ভোটার আইডি কার্ড, অর্থাৎ আপনার পাসপোর্ট যেটা দিয়ে করা, ভোটার আইডি কার্ড হোক আর জন্ম নিবন্ধন হোক, যেটা দিয়ে করা হোক সেই পেজটাকে, সেটাকে অর্থাৎ ভোটার আইডি বা জন্ম নিবন্ধন সেটা যে কোনো একটাকে আপনি ফটোকপি করবেন, যেটাতে আপনার পাসপোর্ট করা, কিন্তু বোঝার চেষ্টা করবেন, সেটাকে আপনি নটারি করবেন। ঠিক আছে? কপি করে নটারি করবেন। পুলিশ ক্লিয়ারেন্সটা কপি করে নটারি করবেন। দেন তারপরে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নটারি করে কপি করে নটারি করবেন। ঠিক আছে? অর্থাৎ আপনার বাংলাদেশে যেসব পেপারসগুলো আপনার কাছে আছে, আপনার অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ আপনার কাছে আছে, যেগুলো আপনার রেডি করতে হবে সেগুলো আপনি নটারি করবেন। ঠিক আছে? মাল্টারটা মাল্টায় যারা আছে তারা করবে, কারণ আপনি মাল্টায় যেয়ে করতে পারবেন না। কথাটা বোঝার চেষ্টা করবেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। সো বাংলাদেশেরটা বাংলাদেশে নটারি করতে হবে, আপনার যেসব ডকুমেন্টস সেগুলো আপনার করতে হবে এবং মাল্টা থেকে যেগুলো আসবে মাল্টায় নটারি করতে হবে। দুইটা অ্যাডজাস্ট করে সাবমিট করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন আপনি। আচ্ছা, একটা প্রবলেম দেখা দিচ্ছে, বেশ কয়েকজন ভাই আমাকে সেম একই ধরনের কমেন্টস পাঠাচ্ছে এবং আমি দেখতেছি যে না ইদানিং এই বিষয়গুলো খুব সিরিয়াস হচ্ছে। আমি কথা এখন যেটা বলবো তাদের কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দিব, দেওয়ার পর আমি লাস্টে একটা কথা বলবো, সবাই খেয়াল করবেন, এটা আপনাদের জন্য হয়তো বা অনেকের ভালো হবে। MS মিথুন ভাই আমাকে একটা প্রশ্ন করছে যে ভাই আমি কি করতে পারি, কি বিষয় সেটা শুনুন। উনি 7 মাস যাবৎ হয়েছে ওনার পেপারস জমা দিছে, ওনার ফাইল জমা দিছে, ওনার ব্রোকার ওনাকে বলেছে যে এত তারিখে আমি তোমার ফাইল সাবমিট করেছি, তোমার এখন অ্যাপ্রুভাল। ওনার প্রশ্ন হচ্ছে ভাই আমার এখনো পর্যন্ত আমার অ্যাপ্রুভাল লেটার বের হয় নাই, 7 মাস হয়ে গেছে। সো সেম প্রশ্নই আমাকে আরেকটা ভাই করছে, সেটা হচ্ছে SAK ওহিত, ওহিত ভাই। ঠিক আছে? ওহিত ভাই আমাকে একটা প্রশ্ন করছে, মানে সেম প্রশ্নই করছে যে ভাইয়া 12/12/2021, সরি 2022
ওনার ফাইল সাবমিট হয়েছে, ওনাকে ওই একটা সাবমিশন স্লিপ ধরাই দিয়েছে যেটা ওই এডিট করে আপনাদের কাছে পাঠায় দেয় এরকম। তো ওনারও এখনও অনেকটা বলতেছে যে ভাইয়া আমার তো অলমোস্ট মার্চ মাস চলে আসলো, 3 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে, তো ভাইয়া আমার তো এখনও অ্যাপ্রুভাল লেটার বের হচ্ছে না। ওয়াহিদ ভাই আমি আপনাকে একটা কথা বলবো শুনুন, দেখুন অনেকের আছে তাড়াতাড়ি বের হচ্ছে, অনেকের আছে একটু দেরি করে বের হচ্ছে, এটা হচ্ছে অ্যাম্বাসির উপর, আইডেন্টি মালটার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? যদি আপনার লোক সত্যি সত্যি আপনার পেপারস জমা দিয়ে থাকে এবং আপনাকে যদি অরিজিনাল ফার্স্ট মেইল এবং সেকেন্ড মেইল দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ধৈর্য সহকারে ওয়েট করবেন। আর যদি ওরকম এডিট করা, কাটাকাটি করে পাঠানো, 280 ইউরো উল্লেখ করে কিছুক্ষণ আগে এক ভাই আমাকে পাঠাইছে, সো ওরকম করা যদি হয়ে থাকে তাহলে তাকে বলেন ভাই আমাকে অরিজিনাল কপিটা দেন। আপনি অরিজিনাল কপি যদি হাতে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ধৈর্য ধরবেন এবং আপনি অবশ্যই 3 থেকে 4 মাস সময় লাগে সাধারণত, আশা করি আপনারটা বের হয়ে যাবে। দেন তারপরে যদি বের না হয় সেটা প্রসেসটা আলাদা। তার আগে একটা কথা বলে দিই, আপনাদের যে সেকেন্ড মেলটা আছে, সেকেন্ড মেলটা যখন আপনারা পাবেন, আপনাদের যদি অরিজিনাল কপিটা দেয়, সেই অরিজিনাল কপিতে স্পষ্ট করে লেখা আছে এই সেকেন্ড মেলের মেয়াদ থেকে শুরু করে আপনার 12 মাস অর্থাৎ 1 বছর আপনাদের এই পেপারসের মেয়াদ আছে বের হওয়ার টাইম। অ্যাপ্রুভাল লেটার বের হওয়ার টাইম 1 বছরের মতো থাকে, যে 1 বছরের মধ্যে আপনার পেপারসটা বের হবে, ঠিক আছে? সো মেবি টাইম লাগতেও পারে, কিন্তু বর্তমান 3 থেকে 4 মাসের বেশি সময় লাগতেছে না। এখন আমি রিপিট আসবো হচ্ছে মিথুন ভাইয়ের কাছে। মিথুন ভাই শুনুন, আপনার যে ট্রাভেল এজেন্সি বা যে ব্রোকার বা দালাল যেটাই থাকুক, যার মাধ্যমে আপনি কাজ করতেছেন, বা বড় ভাই ছোট ভাই যার মাধ্যমে কাজ করতেছেন, তার কাছে আপনি সাবমিশন স্লিপ তারা বলে যেটাকে বলে থাকেন, আপনারা বলে থাকেন ফার্স্ট মেল এবং অরিজিনাল সেকেন্ড মেল যেটা, এগুলো তার কাছে চান। চেয়ে তাকে বলেন, আপনাকে কনফার্ম হন যে আপনার পেপারস আসলেই সাবমিট হয়েছে কিনা, আমার সন্দেহ আছে, অথবা আপনাকে নিয়ে সে কোনো কাজই করতেছে না। বা এমনও হতে পারে যে আপনাকে 7 মাস আগে আপনার কাছ থেকে অ্যাডভান্স নিয়েছে, পাসপোর্ট নিয়েছে, আপনাকে বলছে আমি অমুক তারিখ তোমাকে পেপার জমা দিয়ে দিছি, কিন্তু আসলে দেয় নাই, আপনাকে একটা মনের সান্ত্বনার জন্য একটা ওই যে সাবমিশন স্লিপ ধরাই দিচ্ছে সবাইকে যেটা দিয়ে থাকে, আপনি তো খুশি, কিন্তু আসলে দেখা গেছে কি সে হয়তো বা জানুয়ারি মাসে জমা দিছে মেবি, বা ডিসেম্বর মাসে জমা দিছে, এখনো বের হচ্ছে না, ঠিক আছে? অর্থাৎ আপনাকে তো ওই যে স্লিপ একটা ধরাই দিচ্ছে, আইডেন্টি মালটার একটা স্লিপ ধরাই দিচ্ছে, এক শান্তি, কিন্তু আসলে আমার যা মনে হয় যে উনি আপনাকে যে টাইমে আপনাকে জমা দেওয়ার কথা বলছে সেই টাইমে মনে হয় না আপনার ফাইল জমা দিছে, সে অনেক পরে জমা দিছে, অথবা এমনও হতে পারে জমা দেয় নাই। আপনাকে বলবো তাকে প্রেশার গ্রেড করেন, তার কাছ থেকে প্রুফ নেওয়ার চেষ্টা করেন, অরিজিনাল পেপারসটা নেওয়ার চেষ্টা করেন, অরিজিনাল মেলটা নেওয়ার চেষ্টা করেন, এক। আর দ্বিতীয় কথা, যদি দেখেন যে না সে আসলেই জমা দিয়েছে, অরিজিনাল ফার্স্ট মেল এবং সেকেন্ড মেল আপনাকে দিচ্ছে, বাট আসলে সেই ডেটে বের হচ্ছে না, সেক্ষেত্রে ওহিদ ভাই এবং মিথুন ভাই আমি দুজনকে কথাটা বলবো, আপনার কোম্পানিকে বলতে বলেন, কোম্পানি থেকে আইডেন্টি মালটায় মেল করতে বলেন যে আমার এই লোকগুলাকে আমার ইমার্জেন্সি দরকার, ওদের ফাইলগুলো আমি তোমাদের কাছে সাবমিট করেছি, এখন অলমোস্ট 3 মান্থ বা 7 মান্থ হয়ে গেছে, আমাকে ইমার্জেন্সি লোকগুলোর দরকার, এদের পেপারসগুলো বের হওয়ার ব্যবস্থা করো। দেন তখন তারা কি করবে, আইডেন্টি মালটা থেকে সেটার বিষয়টা নিয়ে ওরা অ্যাকশন নেবে, অর্থাৎ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে ওরা, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজগুলো হয়, আপনারা তাদের সাথে সেভাবে কথা বলতে পারেন, বাট ফার্স্টে বলবো আগে অবশ্যই একটু চেক করে নেবেন যে অরিজিনালি তারা জমা দিয়েছে কি দেয় নাই, কারণ বাটপারের অভাব নেই ভাই, বাটপারের অভাব নাই। সো ভাই আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন। আচ্ছা, এবার হচ্ছে বেলায়েত হোসেন ভাই আমাকে একটা প্রশ্ন করছেন, সাবমিশন স্লিপ কি চেক করতে পারেন? ভাই আমি পারি না, আমি এই বিষয়ে পারি না, ঠিক আছে? পারলেও পারি না, সোজা কথা পারলেও আমি পারি না, কারণ 2 দিন আগে একটা মেসেঞ্জার গ্রুপে আমি দেখছিলাম একটা ছেলে বলছিল যে আমার আমার একটা আছে, আমি সব সাবমিশন স্লিপ চেক করতে পারি, তুমি আমার সাথে ইনবক্সে আসো। তা আমি ওদের মেসেঞ্জার গ্রুপে একটা কমেন্টস করছিলাম যে ভাইয়া ইনবক্সে কেন, তুমি যদি হেল্প করতে চাও তাহলে সম্পূর্ণ লিঙ্কটা সবাইকে দিয়ে দাও, তারা হেল্প করুক, ঠিক আছে? তারা হেল্প, আপনার তোমার হেল্পে তারা যেন উপকৃত হয়। আর যে জিনিসটা তুমি হেল্প করতে পারবা না সেই জিনিসটা কেন তুমি তাদের বলো যে আমি পারি? নিজের বড় বেটা দেখানোর তো ভাই কোনো দরকার নাই। আর ভাইয়া আমার নিজের আমি বড় বেটা জীবনে দেখাইতে চাইও না, আর দেখাবো না, ঠিক আছে? আমি স্লিপ চেক করতে পারি না ভাইয়া, ঠিক আছে? আমি স্লিপটা চেক করতে পারি না। সন্দেহ থাকলে আপনার রেফারেন্স নাম্বার এবং আইডি নাম্বার দিয়ে আইডেন্টি মালটা মেল করুন, তারা আপনাকে মেলে রিপ্লাই দিবে যদি আপনি চেক করতেই চান, এছাড়া আর কোনো রাস্তা নেই, তবে অ্যান্সার দিবে না।
সেটাই আমি গত ২ ভাইকে আগে বললাম। আপনাকেও বলতেছি, ওনাদের যে সাবমিশন স্লিপ দিচ্ছে আপনাদের, সেই সাবমিশন স্লিপের ফরম্যাটটা কি? প্রয়োজন হলে আমার ফেসবুকে আমার সাথে অ্যাড হয়ে যাবেন। আমি অরিজিনাল ফরম্যাট আপনাদের পাঠিয়ে দিব, বা আপনারটা আমাকে দেখা একটু আপনার ইনফরমেশনগুলা কেটে, অর্থাৎ আপনার পার্সোনাল ইনফরমেশন যেগুলো আছে সেগুলা কেটে দেন আমার ফেসবুকে আমার মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন। আমি দেখে দেন আপনাকে বলে দিব যে এটা আপনার ঠিক আছে কি নাই। ঠিক আছে? বাট আমি অরিজিনালি আমি চেক করতে পারি না। আমার বেসিক যে নলেজ আছে বা আমার এই বিষয়ে যতটুকু আইডিয়া আছে, আমি আমার আইডিয়া থেকে হয়তো বা আপনাকে হেল্প করতে পারবো। ঠিক আছে? সো বাকিটা আপনার ব্যাপার, অ্যাজ ইউ উইশ। এবং অবশ্যই বলবো, এই যে ভদ্রলোকরা যে সাবমিশন স্লিপ পাঠায় না, ওদের কিছুদিন আগেও রাগ করছিলাম যে ভাই দিলে ভালো হেল্প করো, আর না হলে করার দরকার নেই। চুরি করলে ভালোভাবে করো, নাহলে কইরো না। না যাক, এনাদের রাগ করতে চাই না, আসলে অনেক রাগ করি তো। এক ভদ্রলোক তো আমাকে আবার প্রপোজও দিচ্ছে। লাস্টে বলবো, লাস্টে বলবো এই ভদ্রলোকের কথা, লাস্টে বলবো। আচ্ছা, শুভ রয় ইন্ডিয়া থেকে আমাকে কমেন্টস করছেন। শুভ রয় আমাকে ইন্ডিয়া থেকে কমেন্টস করেছেন যে দাদা, আমি ইন্ডিয়া থেকে কি ইউরোপে ভিসা করতে পারবো? শুভ রয় ভাই, আপনারা হয়েছেন চান কপাল, চান কপাল লোক আপনারা। আপনারা যদি ভিসা না পান ইউরোপে, তাহলে আমরা বাঙালি তো পরে পাবো রে ভাই। শুধু আপনারা ইন্ডিয়া না, সবসময় মনে রাখবেন, আপনারা ইন্ডিয়ান পাসপোর্টধারী যারা আছেন, তারা আপনার ইউরোপের ভিসা বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, যেখানেই বলেন, অস্ট্রেলিয়া বলেন, ভালো ভালো দেশে আপনাদের ভিসা ইস্যু সব থেকে বেশি। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ইন্টারন্যাশনাল একটা ব্যাপার। সো আপনি যদি ইন্ডিয়ায় যেহেতু আছেন, আপনি অবশ্যই ইউরোপের জন্য ট্রাই করেন। অবশ্যই ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান যারা আছে তাদের ভিসা সব থেকে ইস্যু বেশি। আমরা বাংলাদেশি মানুষ যদি সাপোজ 10 জনের মধ্যে 5 জন পাই, আপনারা ইন্ডিয়ানরা পাবেন হচ্ছে 8 জন, আর 2 জন রিফিউজ হয়। সো অবশ্যই কথাটা মাথায় রাখবেন। আপনাদের জন্য এটা প্লাস পয়েন্ট, আপনারা হচ্ছে সোনায় সোহাগা। বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন। দেখুন, প্রত্যেকটা দেশেরই এইসব ভিসার বিষয়ে কিছুটা পার্সেন্টেজ থাকে। 100%-এর মধ্যে সাপোজ ইন্ডিয়ান 50% পাবে, বাংলাদেশ পাবে 35%, আর নেপাল পাবে হচ্ছে 1.5%, অর্থাৎ 15%। ঠিক আছে? এরকম একটা পার্সেন্টেজ থাকে। সো ভারীটা কার? পাল্লার ভারীটা কিন্তু ইন্ডিয়ারই বেশি। সো আপনি কিন্তু সোনায় সোহাগা। সো বেস্ট অফ লাক। আপনি ভালো কোনো লিঙ্ক বা ভালো কোনোভাবে আপনি নিজে ওয়েবসাইটে সাবমিট করেন, আপনি নিজে চেষ্টা করেন, অবশ্যই আপনাকে গ্রান্টেড করবে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে, বা আপনি যদি নিজে চেষ্টা করে পারেন। সো অবশ্যই আপনি চেষ্টা করেন, বা ভালো কোনো লোক দেখে কাজ করার চেষ্টা করেন। বেস্ট অফ লাক আপনার জন্য, আমি বলবো অবশ্যই বেস্ট অফ লাক। আচ্ছা, আরেকটা ভাই আমাকে যে কথা বলছে সেটা হচ্ছে পিয়াস ঘোষ। পিয়াস ঘোষ ভাই আমাকে একটা প্রশ্ন করছে যে ভাইয়া 1 মাস কম সময় থাক। আচ্ছা, ওনার প্রশ্নটা হচ্ছে কি যে উনি আপনার অলমোস্ট অ্যাপ্রুভাল লেটার পেয়ে গেছে, এখন ওনার যে ভিএফএসএ অ্যাপয়েন্টমেন্টের ডেট পড়ছে সেটা হচ্ছে হলো মেবি ওনার অ্যাপ্রুভাল লেটারের যে মেয়াদটা 6 মান্থ থাকে। আমি আগেও বলছি যে অ্যাপ্রুভাল লেটারে মেয়াদ থাকে 6 মান্থ। ঠিক আছে? এখন ওনার প্রবলেমটা হয়ে গেছে কি যে ওনার লেটার আগে বের হয়ে গেছে, বাট উনি ভিএফএসএ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। ভিএফএসে উনি অ্যাপার্টমেন্ট পাচ্ছে না। এখন সেই ক্ষেত্রে উনি একটু খুব প্রবলেমে পড়ে গেছে। এখন পেয়েছে তো পেয়েছে কি যে উনার হাতে খুব শর্ট টাইম আছে, অর্থাৎ ওনার অ্যাপ্রুভাল লেটারও মেয়াদও শেষ হয়ে যাবে, উনি ভিএফএস এর অ্যাপার্টমেন্টও পেয়েছে। মেবি 5 থেকে 10 দিন আগের ডিস্টেন্স হবে, বা 1 মাসের ডিস্টেন্স হবে, ওনার মেয়াদ আছে, বা 5-10 দিনেরও হতে পারে। তো পিয়াস ঘোষ ভাই, আমি আপনাকে বলবো আপনি বিন্দুতম চিন্তা করবেন না, এবং আপনাকে আরেকটা কথা বলবো, আপনার অ্যাপ্রুভাল লেটারে যদি একদিন মেয়াদ থাকা অবস্থা যদি আপনি ভিএফএস এ যে ফাইল জমা দিতে পারেন, আপনার ভিসার জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকবেন। অর্থাৎ আপনার মেয়াদ শেষ হওয়ার একদিন আগেও যদি আপনি যে ফাইল সাবমিট করতে পারেন, সো আপনার ভিসার ক্ষেত্রে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না। ইভেন আপনাকে আমি আরেকটা কথাও বলে দিই, সেটা হচ্ছে আমরা যখন ফাইল সাবমিট করেছিলাম কোভিডের কারণে, অনেক লোকের আছে যে 10 দিন আপনার অ্যাপ্রুভাল লেটারে মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। 10 দিন ওনার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, বা 5 দিন শেষ হয়ে গেছিল, তারাও ফাইল সাবমিট করতে পারছে, কারণ ভিএফএস তাদের ফাইল জমা নিয়েছিল।
5 দিন 1 সপ্তাহ হলেও তারা অনেক সময় অ্যাকসেপ্ট করে, আমাদের সময় করেছে, এখন বর্তমান করছে কিনা আমি এই বিষয়টা আমার জানা নেই এখন, সো আমি এটা বলতে পারছি না। সো এতটুকু বলতে পারবো, আপনার একদিন সময় থাকা অবস্থাও যদি আপনি ফাইল সাবমিট করেন, আপনার ভিসা পাওয়ার জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না। পিয়াস ঘোষ ভাই, আমি আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে আপনি ফাইল জমা দিয়ে দিতে পারেন এবং আপনার ডেটটাও আমাকে দিয়েছেন। সো আমি হিসাব করে দেখছি যে আপনার হাতে যথেষ্ট পরিমাণের সময় আছে। সো আপনি নিশ্চিন্তে আপনি ফাইল সাবমিট করবেন। তবে মনে রাখবেন, এই অ্যাপয়েন্টমেন্ট ডেট জানি আপনার মিস না হয়, ভুলেও জানি মিস না হয়, সেটা আপনার জন্য সমস্যা হবে। ঠিক আছে। আচ্ছা, আমাকে এখন আরেকটা প্রশ্ন করছেন পূজা। পূজা আমাকে একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে উনার আচ্ছা যাই হোক, উনার হচ্ছে অ্যাম্বাসিতে ফেস করবে হচ্ছে ভিএফএস, উনি ফেস করবে হচ্ছে হলো 1 মে, 1 মেতে উনার ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট আছে, উনি ফাইল সাবমিট করবে। বাট উনার আমার প্রশ্ন ছিল, উনি আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া আমি প্লেনের টিকিট, যেটা এয়ার টিকিট আমি যে কাটবো, আমি এয়ার টিকিটটা কাটলাম, রিটার্ন টিকিটটা কতদিন পরে কাটবো? সো পূজা, আমি আপনাকে একটা কথা বলবো, যদি আপনি 1 মেতে ফাইল সাবমিট করে থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার প্লেনের টিকিট 1 থেকে 1 মাস 10 দিন পরে আপনি কাটছেন, মেবি 1 মাস বা 1 মাস 40 দিন পরে আপনি হয়তো প্লেনের টিকিটটা কাটবেন, এটা আপনার জন্য ভালো। কারণ বিষয়টা হচ্ছে তাদের একটা জিনিস বুঝতে হবে, বা 1 মাস পরের আপনার প্লেনের টিকিটটা কাটার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনি যেদিনকে যাবেন, যেদিনকে যাওয়ার ডেট দিবেন আর কি, তার থেকে আপনার ভিসার মেয়াদ হচ্ছে 90 ডেজ, আপনি 90 দিনের ভিসা পাবেন। সো 90 দিনের যদি আপনি ভিসা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কথার কথা 1 জুনে আপনি প্লেনের টিকিট কাটলেন, কথার কথা আপনি 1 মেতে ফাইল সাবমিট করছেন, আপনি 1 জুনে আপনি প্লেনের টিকিট কাটছেন যাওয়ার জন্য, অর্থাৎ অ্যাম্বাসিতে যেটা আপনি পাঠা দিবেন। এখন আপনি রিটার্ন টিকিট কাটবেন, চেষ্টা করবেন 80 থেকে 90 দিনের মধ্যে, অর্থাৎ আপনার প্রথম স্টার্টিং ডেট থেকে ভিসা যেদিনকে থেকে শুরু হচ্ছে, প্লেনের টিকিট যেদিনকে থেকে শুরু হচ্ছে, ভিসা হয়তো বা তার আগের দিন হতে পারে বা পরের দিনও হতে পারবে, চেষ্টা করবেন যে 75 থেকে 90 দিনের মধ্যে আপনার রিটার্ন টিকিটটা জানি থাকে। ঠিক আছে, মানে 90 দিনের মধ্যেই থাকলেই হইলো, আপনার রিটার্ন টিকিটটা 90 দিনের মধ্যে থাকতে হবে, অর্থাৎ ফার্স্ট টিকিট থেকে 90 দিনের মধ্যে আপনার রিটার্ন টিকিটটা থাকতে হবে, কারণ আপনি ভিসা পাচ্ছেন 30 দিনের। সো আশা করি পূজা আপনি কথাটা বুঝতে পারছেন, আমি আবারও রিপিট করে দিচ্ছি, আবারও দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যেদিনকে ফার্স্ট টিকিটটা কাটবেন, যাওয়ার টিকিটটা কাটবেন, তার থেকে 90 দিনের মধ্যে আপনার রিটার্ন টিকিটটা কাটতে হবে। এবং আপনি চেষ্টা করবেন আপনার ফাইলের মধ্যে যখন ফাইল জমা দিবেন, একটা রিকোয়েস্ট লেটার দেওয়ার জন্য, যে দেখো আমার প্লেনের ফ্লাইট ডেট এত তারিখ, সো আমার এই তারিখের আগে আমার ভিসাটা পেলে আমার জন্য ভালো হয়। ঠিক আছে, একটা রিকোয়েস্ট করবেন, সেটা আপনার জন্য ভালো এবং আপনার জন্য এটা প্লাস পয়েন্ট কাজ করবে, যে না আসলেই মেয়েটা যেতে চায়। ঠিক আছে, বা এই ছেলেটা যেতে চায়, তার যাওয়ার ইচ্ছা আছে এবং সে অলমোস্ট আমার কাছে রিকোয়েস্ট করছে। রিকোয়েস্টটা এরকমই হবে যে তুমি আমাকে যদি এই ডেটের মধ্যে আমাকে ভিসাটা দাও, তাহলে সেটা আমার জন্য ভালো হবে এবং আমি সেখানে যেয়ে জয়েন করতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা করলে আপনাদের একটা সুবিধা কোথায় হবে জানেন, যে না তারা আপনাকে সেই ডেটের মধ্যেই ভিসাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। কারণ অনেক মানুষের আছে, দেখা যায় কি যে ওনার প্লেনের টিকিট কাটা কথার কথা, ওই যে আমি বললাম জুনের 1 তারিখ কথার কথা, সো এরকম রিকোয়েস্ট লেটার না দিলে তারা কি করে, যে জুনের 6 তারিখ থেকে তার ভিসা স্টার্ট করে দেয়, জুনের 6 তারিখ থেকে তার ভিসা স্টার্ট করে দেয়। ঠিক আছে, প্লেনের টিকিট হচ্ছে 1 তারিখ, কিন্তু জুনের 6 তারিখ থেকে ওনার ভিসা দিচ্ছে, এখন ওই প্লেনের টিকিটটা তো মাইর যাচ্ছে, তাই না? আবার এমনও হচ্ছে কি দেখেন, আপনার উনি 1 তারিখে ফাইল জমা দিচ্ছে, উনি 22 তারিখে ভিসা পেয়েছে, কথার কথা, বা মেয়ের 22 তারিখে উনি পাসপোর্ট পেয়ে গেছে, ভিসা পেয়ে গেছে, ওনার ভিসা স্টার্টিং হয়ে গেছে সাপোজ কথা জুনের 15 তারিখ থেকে, এরকমও হয়। কিন্তু আপনি পাসপোর্ট হাতে পেয়েছেন, তার 6 দিন আগেই আপনার ভিসা স্টার্ট হয়ে গেছে, এরকম হয়। সো আপনি যদি এই ধরনের রিকোয়েস্ট লেটার দেন, সেক্ষেত্রে আপনি যে ডেটটা উল্লেখ করে দিবেন না, সেই ডেট থেকে ওরা কাউন্ট করার চেষ্টা করে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি, আমি যেমন আপনার এক্সাম্পল না, যেটা রিয়েল আর কি, আমি ওদের রিকোয়েস্ট করেছিলাম ডিসেম্বরের 6 তারিখের মধ্যে তুমি আমাকে ভিসাটা দিলে আমার জন্য ভালো হবে, কারণ 6 তারিখে আমার ফ্লাইট আছে, আমি 6 তারিখে রওনা হতে চাই, ইভেন আমার কোয়ারেন্টাইন থাকতে হবে, এত তারিখের মধ্যে আমার জয়েন করতে হবে। সো তারা কিন্তু কি করেছিল জানেন, ডিসেম্বরের 6 তারিখ থেকে আমার ভিসা স্টার্টিং করেছিল, আমি পাসপোর্ট পেয়ে গেছিলাম নভেম্বরের 22 তারিখে,
নভেম্বরের 22 তারিখে আমি পাসপোর্ট পেয়েছি, ডিসেম্বরের 6 তারিখ থেকে আমার ভিসা স্টার্টিং। তাহলে আমি হাতে এক্সট্রা টাইম কত পেলাম? 15 দিন, মেবি আপনার সরি 14 দিন আমি এক্সট্রা টাইম পেয়েছি কিন্তু। আর আমার সাথে অনেকে পেয়েছে যে যাদের ভিসা আগে থেকেই শুরু হয়ে গেছে, 22 তারিখে পাসপোর্ট পাইছে কিন্তু 15 তারিখ থেকে ভিসা শুরু হয়ে গেছে। সো এটা আমার জন্য খুব প্লাস পয়েন্ট কাজ করছে। ডিসেম্বরের 6 তারিখ থেকে অর্থাৎ 14 দিন এক্সট্রা টাইম পেয়েছি। আমি ইন্ডিয়া কাজ সেরে বাংলাদেশে যে ম্যান পাওয়ার করে দেন, তারপর আরাম এসে তার আমি ফ্লাই করছি। আরেকটা মজার বিষয় বলি, আমি ভিসা পেয়েছিলাম 3 মাস 15 দিনের। আমি ভিসা পেয়েছিলাম 3 মাস 15 দিনের ভিসা। আপনারা সাধারণত 3 মাসের ভিসা পেয়ে থাকেন, আমার ভিসা হয়েছিল 3 মাস 15 দিনের। ডিসেম্বরের 6 তারিখ থেকে মার্চ মাসের 21 তারিখ পর্যন্ত আমার ভিসার মেয়াদ। আমার ভিসার কিন্তু এখনো মেয়াদ আছে ভাইয়া, ঠিক আছে? মার্চ মাসের 21 তারিখ। সো আপনারা একটু হিসাব করে দেখেন যে আমি কত দিনের ভিসা পেয়েছি। সবাই এটা পায় না। আপনারা কিছুটা একটু যদি ফাইল সেট আপটা একটু ব্রেন খাটায় করতে পারেন, কিছু ইমোশনাল ব্ল্যাকমেন আছে, ঠিক আছে, বা একটু টেকনিক আছে, টেকনিকগুলো যদি খাটাতে পারেন আপনাদেরও লাক ফেভার করবে। ভিসার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ফাইল সেট আপটা, যে কত বড় ইম্পর্টেন্ট আমি হয়তো অনেকে বুঝতেছেন অনেকে বুঝতেছেন না। ফাইল সেট আপ করার উপর অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু। সো যারা যতটুকু বুঝতে পারছেন সো তাদের ততটুকুই উপকার হবে, আর যারা কম বুঝতে পারছেন এটা তাদের জন্য ব্যাড লাগ আর কি, বা ব্যাড লাগ না, আমি অথবা আমার থেকেও ভালো আছে ভাই, এটা তো আমি বলতে পারবো না। আমারটা আমি পেয়েছি, আমারটাই আমি আপনাদের বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে এক ভাই একটা কমেন্টস করছেন, সেটা হচ্ছে মোহাম্মদ সমীর। মোহাম্মদ সমীর, সে হচ্ছে আমাকে ইন্ডিয়া থেকে কমেন্টস করেছেন। সো আমি তাকে হচ্ছিল প্রথমত আমি বাংলা কথাটা বলে দিচ্ছি। ভাই আমাকে আগে প্রথমে হিন্দিতেও তাকে উত্তরটা দিব। ভাই আমাকে প্রশ্নটা করছে যে ভাইয়া ইন্ডিয়ায় যে ইন্ডিয়ায় যে সরি আমাদের ভিসা হওয়ার আগে আমাদের যে মেডিকেল টেস্ট করতে হবে, সো এই মেডিকেল টেস্টের বিষয়টা একটু কি কি টেস্ট করতে হবে সেটা আমাকে যদি একটু বলতেন তাহলে ভালো হতো। তো আমি তো ইন্ডিয়ায় থাকি, সো কি কি টেস্ট করতে হবে, ইভেন মাল্টা যাওয়ার পর কি কি টেস্ট করতে হবে। সো শুনুন, আমার আসলে ওই টেস্টগুলো আমি সবার শেষে আমি ভিডিওতে আবারও আজকে দিয়ে দিচ্ছি, দয়া করে ভিডিওটা হোল্ড করে দেখার চেষ্টা করবেন সবাই। ইন্ডিয়ায় যাওয়ার আগে আপনাদের বুকের একটা এক্সরে করবে, ঠিক আছে, ব্লাড নিবে, দেন ব্লাডের কিছু টেস্ট আছে, এই টেস্টগুলো করবে, সিম্পল জিনিস, ঠিক আছে? এটা বাংলাদেশ থেকে আপনার যারা বাংলাদেশি আছেন তারা বাংলাদেশ থেকে করার চেষ্টা করবেন, আর যারা ইন্ডিয়া আছেন তারা ইন্ডিয়া থেকেই করার চেষ্টা করবেন। এটা তেমন কোনো বড় বিষয় না, এবং অবশ্যই সরকারি একটা হসপিটাল থেকে এমবিবিএস ডাক্তারের কাছ থেকে একটা লিখে নেওয়ার চেষ্টা করবেন যে ও আমার চেম্বারে এসেছিল, ওর রিপোর্টগুলো আমি দেখেছি, ও অলমোস্ট গুড, ওর সব কিছু ঠিক আছে। যেটা ফরম্যাটটা আমি ভিডিওর লাস্টে আজকে আবারও দিয়ে দিচ্ছি, আমি এর আগেও দিয়েছিলাম, আজকে আমি আবারও দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, ঠিক আছে? এবং মাল্টা যাওয়ার পরও আপনাদের সেম কাজটাই হবে, সেটা হচ্ছে আপনাদের বুকের এক্সরে, ব্লাড চেক করবে, ব্লাড গ্রুপটা দেখবে, এবং অবশ্যই বাংলাদেশে ছোটবেলা যারা পোলিও টিকা দিয়েছেন তাদের পোলিও টিকা দেওয়ার সেই কার্ড লাগবে, অথবা পোলিও টিকা দেওয়ার সেই সার্টিফিকেট, এটা অবশ্যই লাগবে, এবং আপনার ভ্যাকসিন সার্টিফিকেট। এটা মাল্টা যাওয়ার পরে যেই চেক আপটা হবে, আর ফার্স্টে যেটা বললাম সেটা আপনার বাংলাদেশ থেকে করে নিতে হবে। সো আপনারা সবাই হয়তো বা কথাটা বুঝতে পারছেন, এবং আমি এখন হচ্ছে समीर भाई जे আমি তাকে রিপ্লাইটা দিচ্ছি। देखिए समीर भाई, आप जो इंडिया में है, आपको जो टेस्ट करना है, आपने मुझे जो पूछा है, ओके, मैं उतना ज़्यादा अच्छा बात नहीं करती हिंदी से, ज़्यादा अच्छा नहीं बात करता, थोड़ा थोड़ा बात कर सकते हो, सो प्लीज़ आप समझने की कोशिश करिए। भाई पहला बात जो है वो, मैं मेरा जो वीडियो है ये वीडियो के सबके लास्ट मैं थोड़ा सा आपको हेल्प के लिए मेरा जो पेपर्स थी मेडिकल का, जो चेकअप का जो पेपर्स थी वो मैं लास्ट में दे दूंगा। आप थोड़ा सा वीडियो को होल्ड कर कर उसको देखेगा क्या क्या टेस्ट करना हुआ, ठीक है? उसके बाद भी मैं आपको थोड़ा सा बता दे रही हूँ, आपका जो चेस्ट है ये चेस्ट को चेकअप करना होगा, ठीक है? एंड देन आपका जो ब्लड ग्रुप है, ब्लड ग्रुप चाहिए, और थोड़ा सा ब्लड लेकर वो ब्लड को चेक करेगा। वो बहुत सिंपल बात है, यह है आपका जो इंडिया में आप जो करेगा वही। और उसके बाद जो आप माल्टा जाकर आप टेस्ट करना होगा वो है उधर सेम होगा, आपका ब्लड का चेक, आपका जो चेस्ट है ये चेस्ट को चेक करेगा, आपका ब्लड लेगा। और आपका देश में आप लोग पोलियो नहीं लेकर ले ना नहीं ले ये तो मैं नहीं जानता, हमारा कंट्री के लिए जो जानता हूँ पोलियो टीका वो आप जो आप जो लेता है, कभी भी लिया जब छोटा थे आप, ठीक है, उस टाइम आप ये लिया था, वो
जो कार्ड है व उसका जो सर्टिफिकेट है वो चाहिए, वो मस्ट चाहिए। वो माल्टा आपको पास पूछा चाहिए, वो आपको पास मांगेगा, ठीक है। जब भाई वो कार्ड का है, वो नहीं होगा तो आप थोड़ा सा प्रॉब्लम में पड़ जाएगा, ठीक है। सो भाई मैं जो कहना था आपको कह दिया। वो माल्टा में चेकअप करना होगा और ये आपको कंट्री में चेकअप करने के बाद आपको सर्टिफिकेट लेकर, वो जो पेपर्स का रिपोर्ट है वो लेकर देन आपको वीएफएस में देना पड़ेगा, ठीक है। और माल्टा जाने के बाद आपको वो टेस्ट करना पड़ेगा। सो भाई मैं समझता हूँ आप समझ गया। उसके बाद आपको हेल्प के लिए मैं वीडियो के लास्ट में वो फॉर्मेट दे रही हूँ। आप थोड़ा सा वीडियो को होल्ड करेगा, होल्ड करने के बाद देन उसको थोड़ा सा राइट कर लेना, ठीक है भाई। तो मेरा जितना है मैं आपको समझने की कोशिश कर, देन आप नहीं समझे तो फिर भी मुझे कमेंट्स करो, मैं आपको रिप्लाई करूँगी, ज़रूर रिप्लाई करूँगी, कोई बात नहीं। তো যাক, আজকে এতটুকুই, অনেক কথা হয়ে গেল, প্রায় 35 মিনিট হয়ে গেছে অলমোস্ট। আমাকে অনেকে রাগারাগি করবেন, গালাগালি করবেন, দয়া করে গালাগালি করবেন না, আমি ছোট মানুষ, ঠিক আছে। তো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে, আমি মনে হয় কিছু মিস করতেছি, মেবি আমি মিস করতেছি, হ্যাঁ আমি একটা জিনিস মিস করছি। সেটা হচ্ছে কিছু ভাই আছে, কিছু ট্রাভেল এজেন্সি আছেন, আমাকে মেসেঞ্জারে নক করছে, ঠিক আছে। ভাই আমার এজেন্সি বা আমার এই বা তার মাধ্যমে কাউকে দিয়ে ফোন করে আমাকে বলার চেষ্টা করতেছে যে ভাই আমার ওই ট্রাভেল এজেন্সি ভালো, এই ভালো সেই ভালো, ঠিক আছে। আপনি আমাকে আপনি আমার ট্রাভেল এজেন্সি অথচ আমাকে তারা প্রমোট করতে বলতেছে, আমাকেও দেখা যায় আমি আপনার ইউটিউব চ্যানেলকে প্রমোট করব। ভাই আমি তাদের জন্য কথাটা বলতেছি, ভাই আমি আমার চ্যানেল বা আমাকে ভাইরাল করার কোনো ইচ্ছা নাই। আমি সিম্পল মানুষ, আমি সিম্পল মনের মানুষ, ঠিক আছে। একটা কথা বলি ভাই, সেটা হচ্ছে কি যে আপনাকে আমার মানুষের কাছে প্রেজেন্ট করার কোনো প্রয়োজন নাই এবং আমাকেও আপনার মানুষের কাছে প্রেজেন্ট করার কোনো প্রয়োজন নাই। কথাটা কেন বলতেছি বোঝার চেষ্টা করবেন। আমি যদি কারো কাছে প্রেজেন্ট হই, কারো কাছে যদি সামনে আসি, সেটা হচ্ছে আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে অবশ্যই আমি কারো না কারো কাছে যাবই, ঠিক আছে। আমার ইচ্ছা করে যেতে হবে না, সেই আমাকে গ্রহণ করবে। আর যদি আমাকে খারাপ লাগে সে আমাকে ডিসলাইক করবে, অর্থাৎ আমাকে ছেটে ফেলে দিবে যদি আমি খারাপ কাজ করে থাকি। সো সেম বিষয়টা আমি আপনার কথা বলবো। আপনি যদি ট্রাভেল এজেন্সি, ব্রোকার বা যাই হয়ে থাকেন, আপনি যদি ভালো কাজ করে থাকেন, আপনি যদি অন্য লোকের সাথে কাজ করেও থাকেন, সেটা যদি আপনি যদি ভালো হয়ে থাকে, আপনার যে প্যাসেঞ্জার আছে সে যদি আপনার কাছ থেকে সম্পূর্ণ সব কিছু ঠিক পায়, দেখবেন তার মাধ্যমে আপনি বহুত মানুষ পাবেন। ভালো কাজের ফল আলাদাই হয় ভাই। সো এভাবে নিজেকে প্রমোট করানোর কখনো চেষ্টা করবেন না, ইভেন আমি নিজেও কখনো এসব পছন্দ করি না। গত ভিডিওতে আমি জিনিসটা রিকোয়েস্ট করছি, দেন আমার কাছে আজকেও সেম কমেন্টস আসছে। সো আমি আবারও বলতেছি, এইসব বিষয় আমার নিজেরে ভাই কারোর সামনে আনার আমার কোনো বিন্দুতম ইচ্ছা নাই। আমার নিজেকে ভাইরাল করার বা করার আমার এসব ইচ্ছা নাই ভাই। বিষয়টা হচ্ছে আমি মাল্টা নিয়ে যারা কাজ করে, মাল্টা নিয়ে যারা ভিসার জন্য প্রসেসিং করছে বা ভিসার জন্য যারা ট্রাই করছে, তাদের ইনফরমেশন দিই একটা কারণেই, যাতে তারা ভিতরে বিষয়গুলো বুঝতে পারে, তাদের জানি প্রসেসিং রেডি সব কিছু করতে জানি তাদের সুবিধা হয়। এছাড়া আদারস আর কোনো কিছু না, ঠিক আছে। এর আগে একদিন একটা কথা বলছি, ভাই ইউরোপে আসছি, দালালি ধান্দামি এসব করে খাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি, কষ্ট করি, শ্রম দিই, ঠিক আছে। সেতে আলহামদুলিল্লাহ, আমি শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি হাজার নিয়ামত। এবং আমি টাকা ইনকাম করতে ইউরোপে আসিনি, আমি একদিনও বলছি, আজও আবারও বলতেছি, আমি টাকা ইনকাম করার জন্য যে আসছি ইউরোপে, সব থেকে বেশি বড় বড় অনেক টাকা কামাবো, কোটিপতি হব, সেটা না। 2-4টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারলে আল্লাহর কাছে হাজার শুকর। বাট ইউরোপে আসছি একটা কারণে, সেটা হচ্ছে আমার ফ্যামিলির জন্য, অর্থাৎ আমার ছেলে এবং আমার ওয়াইফ, তাদের আমি এখানে সেটেল করার জন্য। না হলে আমি বাংলাদেশে অনেক ভালো ছিলাম ভাই, আমি বাংলাদেশে যথেষ্ট ভালো ছিলাম, বাট আমি এখানে এসেছি জাস্ট হচ্ছে আমার ফ্যামিলির কারণে। সো ভাই আমার এটা পেশা না, এটা আমার পেশা না। হ্যাঁ আমি ব্লগ করছি, হ্যাঁ এটা আমার প্রমোট অটো হচ্ছে, আপনারা দেখছেন ভালো, সেজন্য আমি আন্তরিকভাবে শুক্রিয়া। কিন্তু এর থেকে বেশি, আরও বেশি ভাইরাল হওয়ার এসব আমার ইচ্ছা নেই, ঠিক আছে। এসব আমার ইচ্ছা নেই। যদি আপনার ভালো লাগে, আমার ভিডিও যদি কারো ভালো লাগে, আমার কথা যদি কারো ভালো লাগে, আপনাকে আমার জন্য প্রমোট করতে হবে না ভাই। যে দেখবে তার ভালো লাগলে সেই আমাকে একটা লাইক দিয়ে দিবে, আর খারাপ লাগলে একটা ডিসলাইক দিয়ে দিবে। আমি সেজন্য কষ্ট পাই না, কারণ আমি যেমন করব আমি সেটারই যোগ্যতা। যদি কেউ আমাকে ডিসলাইক দেয় তাহলে আমি সেটার যোগ্য ছিলাম বিধায় আমাকে সে ডিসলাইক দিয়েছে,
ঠিক আছে? আর যদি আমাকে লাইক দিয়ে থাকে তাহলে অবশ্যই হয়তোবা তার ভালো লেগেছে বিধায় আমাকে লাইক দিয়েছে। সো আশা করি ভাই কথাটা বুঝতে পারছেন, এবং যারা এরকম চিন্তা ভাবনা করছেন, এরকম মেসেজ পাঠাচ্ছেন বা এরকম রিপ্লাই মানে আমাকে এরকম নক করছেন, আল্লাহর রস্তে লাগে আমার এসব করবেন না, আমি চাই না। দেখুন আমি ব্লগ করি আপনাদের, আজকে আমি একটা কথা বলি, আমি বহুত ট্রাভেল এজেন্সি বহুত লোকের আমি নাম জানতেছি, শুনতেছি, ভালো শুনতেছি, খারাপও শুনতেছি নাম। আমি আজ পর্যন্ত কিন্তু আপনাদের কারোর নাম আমি আজ পর্যন্ত প্রকাশ করিনি, আজ পর্যন্ত আমি প্রকাশ করি নাই, ঠিক আছে? আমি চাচ্ছিও না যে আপনাদের কারোর নাম আমি প্রকাশ করতে, আমি চাচ্ছি না, ঠিক আছে? ইভেন আমাকে কিছুদিন আগে একজন হয়রানি হয়েছে, সে আমাকে বলছিল ভাইয়া আমি সেই ট্রাভেল এজেন্সির, আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি, আপনাকে যা যা ইনফরমেশন দরকার দিচ্ছি, ভাইয়া একটু হেল্প করুন, আপনি ওনাকে ভাইরাল করে দেন, ঠিক আছে? দেখুন উনি আমাকে বলেছে, কিন্তু আমি করব না, কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি পর্যাপ্ত পরিমাণের তার প্রতি আমি প্রুফ যতক্ষণ পর্যন্ত না পাবো যে না আপনার প্রতি আমি ক্লেম করার আগে আপনার যেই আপনার কুকর্মগুলো আছে আমার সাথে যদি পরিপূর্ণ সেই দলিল না আসে, তাহলে আমি আপনার প্রতি আঙ্গুল তুলব না। কারণ আমি নিজে না দেখে নিজে না শুনে আমি কাউকে কখনো দোষারোপ করতে পারবো না, কখনোই পারবো না। আমি কাউকে নাম ইন্ডিকেট করে আমি কখনো কাউকে দোষারোপ করতে পারবো না, কারণ আমি নিজে যেটা জানবো, নিজে যেটা নিজ চোখে দেখবো, বা নিজে কথা বলে যদি বুঝি যে না ভাই আপনি বাটপার, সবাই ছেড়ে দিতে পারে ভাই, আমি কিন্তু ছাড়বো না, আপনার আমি টাইনে নামাবো, আমি সেই মানুষ। কিন্তু কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত দেখবো যে না আপনার মধ্যে আমি নিজের চোখে না দেখতেছি, নিজের কানে না শুনতেছি, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে কোনো কিছু করব না, মেবি না। কারণ আপনি আপনার মতো চলতেছেন, আমি আমার মতো চলতেছি। আপনাদের কথা বলতে গেলে আপনারা ভালো হয়ে চলেন, মানুষকে ভালো করে চালান, এতটুকুই বলার, এর বেশি কিছু বলার না, ঠিক আছে? অনেক কথা বলে ফেললাম, বিশাল বড় ভিডিও হয়ে গেল। সো আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন, আর যদি মনে করেন যে না ভিডিওটা শেয়ার করার দরকার অবশ্যই শেয়ার করবেন। এবং শেষে আজকে আবারও বলতেছি, আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেন পরিপূর্ণ দেখবেন, এইসব প্রশ্ন যেসব সেখানে অনেক ধরনের ইনফরমেশন থাকে, যেটা আপনি ধৈর্য সহকারে শুনলে আপনাদের জন্য উপকার হবে, ঠিক আছে? হ্যাঁ আমার ভিডিওগুলো একটু লং হয়ে থাকে, কারণ আমি খুব বুঝিয়ে আপনাদের কথাগুলো বলার চেষ্টা করি, ঠিক আছে? যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি এখনো দেখতেছি যে আমার যেহেতু ভিউয়ার্স হচ্ছে বাড়তেছে, সেক্ষেত্রে অনেকে আছে যে এখনো সাবস্ক্রাইব করেন নাই। সো তাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ নেক্সট কোনো ভিডিও আসলে আপনারা সাথে সাথেই নোটিফিকেশনে পেয়ে যাবেন, ঠিক আছে? তো কথা আর আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন, এবং আপনাদের জন্য আমি অবশ্যই দোয়া করি যাতে আপনাদের স্বপ্ন পূরণ হয়। আসসালামু আলাইকুম।